জাতিগত সহিংসতায় উত্তাল মণিপুর, বিভিন্ন জেলায় কারফিউ জারি, রাজ্য জুড়ে সক্রিয় প্রায় 40টি সশস্ত্র সংগঠন। রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনায় তোলপাড়, তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। অবশেষে প্রতীক্ষার অবসান, আইফোন 16 সিরিজ উন্মোচন। এবারের মূল আকর্ষণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। ভারতের মণিপুরে চলমান সহিংসতাকে কেন্দ্র করে কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় জারি করা হয় 144 ধারা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর ধারা 163-র অধীনে এই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি হয়েছে। রাজ্য প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গেল শনিবার রাজ্যের জিরিবামে ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক মর্টার, রকেট ও ড্রোন ছোড়ে বেসামরিক এলাকায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র, যার মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, পিস্তল, বন্দুক, স্বল্প এবং দূরপাল্লার মর্টার, রকেট বোমা ও ড্রোন। এরপর থেকেই উত্তাল পরিস্থিতি। সোমবারও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। We want to make some very important clarification. অবশ্যই গণতান্ত্রিক উপায়ে র্যালি এবং সমাবেশের সুযোগ রয়েছে। আমরা আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাতে চাই, এখানে সহিংসতার কোনো সুযোগ নেই। গেল কয়েকদিনের সংঘাতে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও হতাহত হয়েছেন। একটি দুটি নয়, প্রায় 40টি সশস্ত্র সংগঠন সক্রিয় ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে শুধু মেইতেই জাতিগোষ্ঠীরই সশস্ত্র সংগঠন 21টি। অন্যদিকে কুকিদের রয়েছে 10টি সামরিক সংগঠন। অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে তাদের হাতে। সম্প্রতি গোষ্ঠীগত সংঘাতে রকেট হামলার পর আলোচনায় সংগঠনগুলোর সক্ষমতা। এই দৃশ্য প্রায় 6 মাস আগের। নিয়মিত টহলের সময় মণিপুরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়ি বহর আটকে দেয় বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। এক পর্যায়ে ভারতীয় সামরিক বাহিনীর বহর লক্ষ্য করে মর্টার তাক করে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয় সেনাবহর। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি এবং মেইতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলছে সংঘাত। চলতি সপ্তাহের শুরুতে রকেট হামলার পর আলোচনায় এসব সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা। মণিপুরে মূলত মেইতেই, কুকি, নাগা এবং জমি জাতিগোষ্ঠীগুলোর সশস্ত্র সংগঠন রয়েছে। এর মধ্যে কুকিদের রয়েছে সবচেয়ে বেশি 21টি সশস্ত্র গোষ্ঠী। এরপরই মেইতেইদের রয়েছে 10টি। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে এসব গোষ্ঠীগুলোর সশস্ত্র সংগ্রাম। মেইতেদের মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় সংগঠন UNLFP, যার সদস্য প্রায় 10,000। এরপরই রয়েছে PLF। এই সংগঠনের সশস্ত্র সদস্যের সংখ্যা 2000-এর বেশি। অন্যদিকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই পরিচালিত হয় মিয়ানমারকে কেন্দ্র করে। কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্টের মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোতে 4 থেকে 6,000 সদস্য রয়েছে। এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, AK-47, M16, G3 থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে এসব গোষ্ঠীগুলোর কাছে। রয়েছে গোপন প্রশিক্ষণ কেন্দ্রেও। সবশেষ লোকসভা নির্বাচনে মণিপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে এসব গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাশিয়াকে স্বল্প পাল্লার মিসাইল সরবরাহ করছে ইরান। মার্কিন গণমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশের পর শুরু হয়েছে তোলপাড়। ইউরোপীয় ইউনিয়নের দাবি, ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে নির্ভরযোগ্য তথ্য রয়েছে তাদের কাছেও। নিশ্চিত হলে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইইউ। তবে রাশিয়াকে অস্ত্র দেওয়ার খবর উড়িয়ে দিয়েছে ইরান।
মিসাইল ইস্যুতে সরাসরি মন্তব্য না করে তেহরানকে গুরুত্বপূর্ণ সহযোগী আখ্যা দিয়েছে মস্কো। 2022 ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর মস্কোকে শহীদ ড্রোন সরবরাহ করেছে তেহরান, যা ব্যবহারও হচ্ছে রণক্ষেত্রে। গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এবার রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান, তবে কত সংখ্যক কিংবা মিসাইলের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এই ইস্যুতে নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বিষয়টি নিশ্চিত হলে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হবে বলে সতর্ক করেছেন ইইউ মুখপাত্র। তবে মিসাইল সরবরাহের খবর পুরোপুরি অস্বীকার করেছে ইরান। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অংশ নয় তেহরান। অভিযোগ করেন, ইরানকে যারা দায়ী করেছে তারাই এই যুদ্ধের আরেকটি পক্ষকে সবচেয়ে বড় সামরিক সহায়তা করছে। ইহুদি সমর্থিত মিডিয়ার তথ্যে আমাদের সমর্থন নেই। যুদ্ধে এক পক্ষকে অস্ত্র সরবরাহে ইরানের ভূমিকা নিয়ে যে খবর দেয়া হয়েছে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এটি কোনো এক পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরানের কাছ থেকে মিসাইল পাওয়া প্রসঙ্গে রাশিয়া অবশ্য কিছুটা হেয়ালি করেছে। সব খবর সত্যি নয় উল্লেখের পাশাপাশি তেহরানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের কথা বলেছে মস্কো। আমরা রিপোর্ট দেখেছি, এমন তথ্য সবসময় সত্য হয় না। ইরান আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী। আমরা বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করেছি। স্পর্শকাতর ইস্যুসহ সম্ভাব্য অন্যান্য ক্ষেত্রগুলোতেও সহযোগিতা ও আলোচনা অব্যাহত রেখেছি। দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় তা চালিয়ে যাব। রিপোর্টের সত্যতা নিয়ে নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করলে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়বে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। আমি রিপোর্টের সত্যতা নিয়ে নিশ্চিত নই, তবে এমন প্রযুক্তি কেবল ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে না, দেশটির সাধারণ মানুষের জন্য তা বিপজ্জনক হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেন বিরোধী যুদ্ধে অস্ত্র সরঞ্জামের জন্য সম্প্রতি ইরান ও উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ বাড়িয়েছে রাশিয়া। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দোনেৎস্কের আরও একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। সোমবার এই দাবি করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি 24 ঘন্টায় রুশ হামলায় নিহত হয়েছে ইউক্রেনের প্রায় 650 সেনা, ধ্বংস হয়েছে কিয়েভের বহু সমরাস্ত্র, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দেয়া বিভিন্ন ফাইটার জেট। চেরেনিভ ও সামি এলাকায় অনবরত বোমাবর্ষণ করা হয়েছে। সীমান্তে কমপক্ষে 23টি বড় হামলা চালিয়েছে মস্কো, যার মধ্যে 16টি সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। তারা জানিয়েছে, খার্কিভ, চেরেনিভ, পোকরভস্কে শক্ত হাতে প্রতিহত করা হয়েছে রুশ হামলা। দুপক্ষের সেনারাই বলছে, ফ্রন্ট লাইনের অন্তত 100টি স্থানে সরাসরি লড়াই করছে তারা। অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিস বিতর্ক। ট্রাম্পের কাছে বাইডেন ধরাশায়ী হওয়ার পর এই দ্বৈরথ ঘিরে তুঙ্গে মার্কিনীদের আগ্রহ। ব্যক্তিগত আক্রমণ নয়, দেশ নিয়ে পরিকল্পনা ও প্রশাসনিক তর্ক বিতর্ক দেখতে চান তারা। বিশ্লেষকরা বলছেন, বাইডেনকে অনায়াসে কোণঠাসা করতে পারলেও কমলার ক্ষেত্রে চিত্র হবে ভিন্ন। ডেমোক্র্যাট প্রার্থীকে এগিয়েও রাখছেন কোনো বিশেষজ্ঞ। How will you handle it on the debate stage if Trump decides to launch a personal attack? Are you ready, Madam Vice President? মঙ্গলবার পেনসিলভানিয়ায় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিপক্ষে বিতর্কের মঞ্চে দাঁড়াবেন ডেমোক্র্যাটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। আড়াই মাস আগে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাকপটু ট্রাম্পের কাছে চরমভাবে কোণঠাসা হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন হ্যারিস, বরং আছেন বেশ শান্ত আর আত্মবিশ্বাসী। একদিকে সাবেক আইনজীবী কমলা হ্যারিস, অন্যদিকে যৌন হয়রানি, অর্থ কেলেঙ্কারি সহ 34 মামলার আসামি ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এক বিতর্কের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। বলছেন, ট্রাম্প যদি বাকপটু হন তবে কমলাও সুবক্তা। 90 মিনিটের এই বিতর্ক প্রভাবিত করবে লাখ লাখ মানুষকে। বাইডেনের বিপক্ষে ট্রাম্প অনায়াসেই বাজিমাত করলেও কমলার বিপক্ষে তা এতটা সহজ হবে না, বরং সামান্য হলেও এগিয়ে থাকছেন কমলা। নারী হিসেবে যেসব ছাঁচে তাকে ফেলা হয়েছিল সব তিনি ভেঙে দিয়েছেন। দুপক্ষের সমর্থকরা আশা করছেন যুক্তি পাল্টা যুক্তিতে কাঁপবে এবারের মঞ্চ। তবে ব্যক্তিগত আক্রমণ ও মুখরোচক তর্ক বিতর্ক নয়, বরং অর্থনৈতিক সংকট, অভিবাসন নীতি সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক বিতর্ক আর প্রার্থীদের পরিকল্পনা দেখতে চান মার্কিন ভোটাররা।
আমি বিতর্কের ব্যাপারে খুবই আগ্রহী, কিন্তু আগের বিতর্কগুলোয় দেখেছি দুপক্ষই প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করছে এবং নিজেদের পক্ষে সাফাই গাইতেই তারা ব্যস্ত। দেশের সংকট নিয়ে কোনো কথা নেই। এবার এসব অপ্রয়োজনীয় ঝগড়া দেখতে চাই না। ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে হবে এই বিতর্ক। সরাসরি দেখা যাবে টিভি পর্দায়, তবে থাকবে না কোনো লাইভ অডিয়েন্স। এক প্রার্থী কথা বলার সময় বন্ধ থাকবে অপর প্রার্থীর মাইক। প্রশ্ন করতে পারবেন শুধু সঞ্চালকরা। দেয়া হবে যুক্তি খণ্ডনের সুযোগও। বিতর্কের ভেন্যু পেনসিলভানিয়া নির্বাচনী লড়াইয়ে অন্যতম সুইং স্টেট। গেল 2 নির্বাচনে যিনি এখানে জয়ী হয়েছেন তিনিই হয়েছেন হোয়াইট হাউসের বাসিন্দা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলের আগ্রাসনে চরম রক্তক্ষয়ী আরেকটি রাত দেখল গাজা। সোমবার রাতে খান ইউনিসে শরণার্থী শিবিরে চালানো হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 40 জনের, আহত কমপক্ষে 60 জন। আবারও নৃশংসতার শিকার নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসি ক্যাম্প। হামলায় আক্রান্ত হয় 20টি তাঁবু। ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর করা হয় বোমাবর্ষণ। তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। তেল আবিব নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার পর আল মাওয়াসি ক্যাম্পে আশ্রয় নেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। প্রতিটি তাঁবুতে বাস করছে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ। ইসরায়েলের দাবি, বেসামরিকদের আড়ালে ক্যাম্প থেকে কার্যক্রম পরিচালনা করছে হামাস। দাবি, স্বাধীনতাকামী গোষ্ঠীর কমান্ড সেন্টার লক্ষ্য করেই চালানো হয়েছে অভিযান। এদিন গাজা সিটিতে একটি আবাসিক এলাকায় হামলায় নিহত হয় শিশুসহ 5 জন। অবশেষে আইফোন প্রেমীদের প্রতীক্ষার অবসান হলো। উন্মোচন করা হলো আইফোন 16 সিরিজের 4টি মডেল। এবারের মূল আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। টেক জায়ান্ট অ্যাপল বলছে এআই প্রযুক্তিকে ভিত্তি করেই তৈরি করা হয়েছে 16 সিরিজ। এই সিরিজের সবথেকে বড় চমক রয়েছে ক্যামেরা এবং ছবি ও ভিডিও এডিটিংয়ে। আরও উন্নত করা হয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিকে। কৃত্রিম বুদ্ধিমত্তাই প্রাধান্য পাবে আইফোনের নতুন মডেলে, এমন ধারণা আগেই দিয়েছিল অ্যাপল কর্তৃপক্ষ। সোমবার কুপারটিনো পার্কে উন্মোচিত হলো এআই বুস্টেড আইফোন 16। 85% রিসাইকেল করা এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই সিরিজে থাকছে 4টি মডেল। 16 ও 16 প্লাসে রয়েছে বায়োনিক A18 চিপ। প্রো এবং প্রো ম্যাক্সে থাকছে একই চিপের প্রো ভার্সন। ভেতর বাহির দুই দিক থেকেই এবারের সংস্করণ অনেক আকর্ষণীয়। যে কোনো সময়ের থেকে বড় ডিসপ্লে থাকছে এই সিরিজের ফোনগুলোতে। 16 প্রোতে 6.3 ইঞ্চি আর প্রো ম্যাক্সে থাকছে 6.9 ইঞ্চি ডিসপ্লে। এআই কেন্দ্রিক ডিজাইন হওয়ায় এবারের সিরিজে আরও উন্নত আইফোনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিরি। এর নতুন ভার্সন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে অক্টোবর থেকে। চীন, ফরাসি ও স্প্যানিশ ভাষাতেও মিলবে ডিসেম্বর থেকে। আইফোন 16-এর সবচেয়ে বড় চমক রাখা হয়েছে ক্যামেরায়, যাকে রীতিমতো বৈপ্লবিক বলছে অ্যাপল। এআই প্রযুক্তি পরামর্শ দেবে কিভাবে সবচেয়ে ভালো ছবি এবং ভিডিও ধারণ করা যায়। পেশাদার স্তরের ভিডিও প্রোডাকশনের জন্য থাকছে আরও আধুনিক এডিটিং অপশন। এটি 4K ক্যামেরা, যার সক্ষমতা প্রতি সেকেন্ড 120 ফ্রেম, যেটি আপনাকে সর্বোচ্চ রেজলিউশনের পাশাপাশি অসাধারণ স্লোমো ফিচার দেবে। এই 48 মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে সবচেয়ে কার্যকর সেন্সর। এর পাশাপাশি ছবি এডিট করার আরও নতুন নতুন অপশন যোগ করা হয়েছে এতে। আগামী 20 সেপ্টেম্বর বাজারে আসবে 16 সিরিজের ফোনগুলো। এরই মধ্যে নেওয়া শুরু হয়েছে ফোনগুলোর প্রি অর্ডার। এই সিরিজের ফোনগুলোর দাম $799 থেকে শুরু। সবশেষ মডেলটি $1199 বা $1,43,000 টাকায় মিলবে বাজারে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। বর্ণবাদী হামলার পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্রের একটি শ্বেতাঙ্গ গোষ্ঠী। মূল টার্গেট ছিল কৃষ্ণাঙ্গ। আটক করা হচ্ছে দ্য টেররগ্রাম কালেকটিভ নামের গোষ্ঠীটির 2 শীর্ষ নেতাকে। সন্ত্রাসবাদকে সমর্থন আর উস্কে দেওয়ার অভিযোগে তারা বিচারের মুখোমুখি হবে। ডালাস সাম্বার ও ম্যাথিউ অ্যালিসন নামের 2 ব্যক্তির বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সোমবার তা উন্মোচন করেছেন ফেডারেল কোর্টের কৌঁসুলিরা। জানানো হয়, সামাজিক মাধ্যম টেলিগ্রাম ব্যবহার করে এসব হামলার পরিকল্পনা করছিল তারা। অভিবাসী, ইহুদি ও এলজিবিটি জনগোষ্ঠীর বিরুদ্ধেও ছড়ানো হচ্ছিল বিদ্বেষ। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও স্থাপনাও ছিল তাদের টার্গেট।
মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশ প্রধান, আসামি সহ ৮ জন। রোববার স্থানীয় সময় রাতে হয় এই দুর্ঘটনা। এদিন সকালে হন্ডুরাস থেকে আটক করা হয় দেশটির ক্রেডিট ইউনিয়নের সাবেক প্রধান ম্যানুয়েল সোটোকে। $35 মিলিয়ন আত্মসাতের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আসামিকে নিয়ে হেলিকপ্টারে দেশে ফিরছিলেন এল সালভাদোর। পুলিশ প্রধান সহ আরও 3 পুলিশ কর্মকর্তা, একজন সরকারি কর্মকর্তা ও 3 ক্রু দেশের সীমান্তে প্রবেশের পরপর প্যাসাকুইনা শহরে বিধ্বস্ত হয় উড়োযানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নাইব বুকেলে। 2027 সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক। ইনফর্মা কানেক্টেড একাডেমি নামের একটি সম্পদের হিসেব সংগ্রহকারী সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বৈদ্যুতিক গাড়ি টেসলা, প্রাইভেট রকেট কোম্পানি স্পেসএক্স ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্কের বার্ষিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে প্রায় 110% হারে। শুক্রবার ইনফর্মা একাডেমির $1 ট্রিলিয়ন ক্লাবের রিপোর্টে বলা হয়, $250 বিলিয়ন মালিক ইলন মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী। এই তালিকায় আরও আছেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি, টেক ফার্ম এনভিডিয়ার সিইও জেনসন ওয়াং ও ইন্দোনেশিয়ার শিল্পপতি প্রজোগো পাঙ্গেস্তু। ধারণা করা হচ্ছে 2028 সাল নাগাদ $1 ট্রিলিয়ন ক্লাবের সদস্য হবেন তারাও। দর্শক, যমুনা আইডেস্কে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।